নমস্কার। আজকের বিষয়টা খুব স্পর্শকাতর কেন বলছি, কারণ আমাদের এখানে যত ফোন আসে তার মধ্যে কর্মযুদ্ধের বা কর্মযজ্ঞের যে বিষয়গুলো নিয়ে ফোন আসে তার মধ্যে বোধহয় 90% যারা চাকরি পায়নি, তাদের একটা প্রশ্নই থাকে, স্যার দেখুন না সরকারি চাকরি আছে নাকি। এখন ব্যাপারটা হচ্ছে যে হ্যাঁ, সরকারি চাকরি মানে একটা সিকিউর জব, রিটায়ারমেন্টের পরে পেনশনের একটা ফেসিলিটিস আছে, ইত্যাদি ইত্যাদি অনেক সুবিধা। চট করে চাকরি যায় না, মানে চাকরি মানে একেবারে ভয়ঙ্কর কিছু না করলে চাকরি যায় না, সাসপেন্ডেড হতে পারে কি ট্রান্সফার হতে পারে। ফলে এরকম একটা সিকিউর জবের জন্য মানুষ তো চাইবেই, কিন্তু মনে রাখবেন যে সারা ভারতবর্ষের 1% লোক যারা চাকুরিজীবীর 1% লোক মাত্র সরকারি চাকরি করে। সুতরাং এটা কঠিন ব্যাপার। অথচ এই অনুষ্ঠানে তো নানান ফোন আসে, কেউ বলছে আমি রেলে চাকরি পেয়েছি, কৃতজ্ঞতা জানাই। কেউ বলছে যে না আমি তো নাগপুরে এখন রয়েছি অমুক ডিপার্টমেন্টে, কেউ মুম্বাইতে, সবই সরকারি চাকরির ফোন আসে, ওনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি। এবার এই তিনি তো বিশেষজ্ঞ বটেই, তিনি মৃদু হেসে বলেন যে দেখো তোমার এই ছকে এই ব্যাপার আছে, সরকারি চাকরি পাওয়ার তো খুব কঠিন ব্যাপার। তো সিদ্ধহস্ত তিনি যখন সরকারি চাকরির ব্যাপারটা নিয়ে জটিলভাবে না গিয়েও সহযোগিতা করেছেন এবং তার ক্লায়েন্টের একটা বিরাট অংশ সরকারি চাকরি করছে এই মুহূর্তে, তারা কৃতজ্ঞ যে সরকারি চাকরি করছে, মানে সরকারের বড় বড় পোস্টে থাকা সব এক একজন। তাই আমার মনে হলো যে আজকে এই ব্যাপারটা স্যারকে একটু প্রশ্ন করা যাক, আমাদের স্যার গোপাল ভট্টাচার্য। আসলে ওয়েস্ট বেঙ্গল, বাংলায় আর বিহারে হ্যাঁ, আমি দেখেছি ট্রেন খুব বেশি মানুষের সরকারি চাকরি পাওয়ার জন্য। আচ্ছা। অন্যদিকে আপনি যদি পাঞ্জাব বা এই সমস্ত সাইডে যান, হ্যাঁ। এখানকার মানুষের ট্রেন কিন্তু বেশি হচ্ছে ব্যবসার দিকে, বিজনেস। ইয়াং জেনারেশনের মধ্যে বিজনেস করতে হ্যাঁ, যায়। ইয়াংই তো। কিন্তু আমাদের বাঙালিদের একটা ফ্যাশন বলুন, একটা কি বলে চিন্তাধারা বলুন, বা একটা ইচ্ছা বলুন, প্রথম চয়েস হচ্ছে সিকিওর জব। হ্যাঁ। এবং সিকিওর জব বলতে কি বোঝায়, সেটা হচ্ছে সরকারি চাকরি। হ্যাঁ, ওই যে প্রথমেই বললেন যে সহজেই চাকরি যায় না, হ্যাঁ, স্থায়িত্ব রয়েছে, একটা পার্মানেন্সি রয়েছে, পেনশন রয়েছে, আরও অনেক বিভিন্ন ধরনের সুবিধা। মারা গেলে স্ত্রী পাবেন অর্ধেক। হ্যাঁ, তো সেই সুবিধা রয়েছে। সেই তো দেখুন, 34 বছরের অভিজ্ঞতায় আমি একটা জন্ম ছক দেখলে স্পষ্ট বুঝতে পারি তার সরকারি চাকরি হবে না, আদৌ হবে না। ও একেবারেই হবে না, এটাও ধরতে পারে। হ্যাঁ, অনেক জন্মকুষ্ঠিতে এমন যোগ থাকে যে এতে হবে না, কোনো প্রতিকার দিয়েও কিছু করা যাবে না, হবে না। আচ্ছা। বেসরকারি সেক্টরেই তাকে যেতে হবে, করতে হবে, বা বিজনেস করতে হবে। আবার অনেক জন্মকুষ্ঠিতে দেখা যায় যে হ্যাঁ, হয়তো গ্রহগুলো বলবান রয়েছে, কিন্তু তবুও তার কিছু কিছু বাজে দোষ তৈরি হয়ে আছে, যেমন কালসর্প দোষ, যেমন দারিদ্র দোষ, হ্যাঁ, যেমন কেমদ্রুম দোষ। এই দোষগুলো সরকারি চাকরি বা খঞ্জগুরু দোষ, সরকারি চাকরি পেতে যে 4টে দোষ মেনলি প্রতিহত করে, মানে সরকারি চাকরির পরীক্ষা দিচ্ছে পাচ্ছে না। সে যে 5টা জায়গা মেনলি, যে 5টা দোষ, জ্যোতিষের যে 5টা দোষ, সেটা প্রতিহত করে সরকারি চাকরি পেতে। একটা হচ্ছে 7.5 যদি চলে, বা শনির ঢাইয়া যদি চলে। 2 নম্বর হচ্ছে জন্মছকে যদি শুক্র রাহু, যদি এই দুটো গ্রহ যদি একসঙ্গে বসে থাকে, জড়ত্ব যদি তৈরি করে, তাহলে সরকারি চাকরি পেতে বাধা আসে। কারণ শুক্র হচ্ছে লাক্সারির প্রতীক। শুক্র হচ্ছে আপনাকে ভালো জীবন, হ্যাঁ, উপভোগ করাবে। সেই শুক্র যদি আপনার জন্মকুষ্ঠিতে ভালো থাকে, আপনি ভালো গাড়ি বাড়ি প্রপার্টি সম্পত্তি প্রচুর করতে পারবেন। সেই শুক্র যখন রাহুযুক্ত হয়ে যায়, এটাকে বলে জড়ত্ব দোষ। জড়ত্ব মানে জড় অবস্থা। একটা মানুষ যখন কোমায় চলে যায়, দেখবেন তার আর কিছু করার থাকে না, সেটা জড়ত্ব অবস্থায় পরিণত হয়। তেমনি শুক্র যখন রাহু যুক্ত হয়ে যায়, তখন আমাদের লাইফটাও কিন্তু ওই জড়ত্বে পরিণত হয়। সেখান থেকে নড়াচড়ার কোনো উপায় নেই। হয়তো চাকরি করছেন, কিন্তু 15 বছরের চাকরিতে আপনার কোনো প্রমোশন নেই, কোনো ট্রান্সফার, কোনো উন্নতি নেই, কোনো ইনক্রিমেন্ট নেই। এগুলো হয় জড়ত্ব দোষের জন্য। তাহলে যেটা বললাম যে সরকারি চাকরির যোগ হয়তো জন্মকুষ্ঠিতে রয়েছে, কিন্তু 5টা জায়গা প্রতিহত করছে। এক হচ্ছে 7.5 বা ঢাইয়া যদি চলে। 2 নম্বর হচ্ছে যদি জন্মকুষ্ঠিতে শুক্র রাহু যদি জড়ত্ব দোষ চলে, তাহলে দেখা যায় সরকারি চাকরির পরীক্ষা দিচ্ছে কিন্তু আলটিমেটলি হচ্ছে না।
বৃহস্পতি শনির এই দোষটাকে বলা হয় খঞ্জ গুরু দোষ। এই দোষটাও থাকলে জন্মকুষ্ঠিতে থাকলে শুধু সরকারি চাকরি কেন, ভালো চাকরি বাকরি হতেও সমস্যা হয়। বৃহস্পতি আপনাকে কি দেবে? বৃহস্পতি মানুষকে কি দেয়? অর্থ দেয়। আমাদের জীবনের যা কিছু আর্থিক উন্নতি যে গ্রহটা দেয় সেটা হচ্ছে বৃহস্পতি, যার বৃহস্পতি স্ট্রং থাকবে। আর যার বৃহস্পতি স্ট্রং থাকবে। বৃহস্পতিকে বলা হয় গুরু, আর শনিকে বলা হয় খোঁড়া, মানে খঞ্জ। সেই জন্য খঞ্জ বৃহস্পতি আর শনি যখনই একসঙ্গে চলে যায়, বৃহস্পতিকে তখন কি করে, তার যে শুভত্বটাকে অনেকাংশে শনি নষ্ট করে দেয়। সেই জন্য এটাকে বলে খঞ্জ গুরু দোষ। মানে খঞ্জ করে দিচ্ছে গুরুকে, বৃহস্পতিকে তখন খোঁড়া করে দিচ্ছে, খোঁড়া করে দিচ্ছে। ঠিক, তখন ঠিক, বাহ, বৃহস্পতি, চমৎকার বলছেন। হ্যাঁ, খঞ্জ গুরু দোষ করে দিচ্ছে, তখন বৃহস্পতি তখন খোঁড়া হয়ে যাচ্ছে। তো সুতরাং আপনাকে যেটা 1 বছরে পাওয়ার কথা, অনেক কঠিন পরিশ্রম, অনেক লড়াই করতে হচ্ছে। খঞ্জগুরু দোষের জন্য সরকারি চাকরি হচ্ছে না, বা চাকরি করা সত্ত্বেও চাকরিতে বেটারমেন্ট আসছে না। খঞ্জগুরু দোষকে ঠিক করতে হয়। আর একটা জিনিস, রবি শুক্রের দারিদ্র দোষ। শুক্র, আবার বলছি, শুক্র ইজ ভেরি ভাইটাল প্ল্যানেটস। আপনি ভাববেন না শুধু সরকারি চাকরি রবি গ্রহের জন্য হয়। শুক্র ভেরি ভাইটাল প্ল্যানেট। যে কোনো মানুষের ক্ষেত্রে, যদি ব্যবসায়ী বলুন, কর্মক্ষেত্রে বলুন, চাকরি ক্ষেত্রে বলুন, যে কোনো ক্ষেত্রে বলুন, শুক্র যদি ভালো না হয়, শুক্র যদি পীড়িত হয়ে যায়, আপনার জীবনে লাক্সারিয়াস ব্যাপার, বৈভব, সম্পদ, এগুলো আপনাকে কোনো দিনই আসবে না বা দিবে না। আপনাকে দারিদ্রতার মধ্যে কাটাতে হবে। আচ্ছা, সেই জন্য শুক্র যখন 6 ডিগ্রির কাছাকাছি রবির, দেখুন রবি শুক্রের যোগ আম্বানিরও রয়েছে, অনিল আম্বানি, এই আমাদের মুকেশ আম্বানির চার্টেও রয়েছে। কিন্তু শুক্র রবির যোগ যখন দেখা যায়, এই যে রবি এবং শুক্র খুব ক্লোজ এসে পড়ে, একই নক্ষত্রে চলে যায়, তখন রবির এত তেজ। সূর্যের, জানেন তো, সূর্যের মধ্যে প্রায় 45 কতগুলো পৃথিবী ঢুকলে একটা সূর্য তৈরি হয়। হ্যাঁ, এতই বড় আকৃতি, এবং তার তেজও অনেক বেশি। তো যখন এই রবি শুক্র যখন খুব কাছাকাছি চলে আসে, এটাকে অ্যাস্ট্রোলজির ভাষায় বলা হয় কম্বাস্ট পজিশন, বা দগ্ধ হওয়া। যে রবির এমন তেজ শুক্রকে দগ্ধ করে দিচ্ছে, জ্বালিয়ে দিচ্ছে, শুক্রকে জ্বালিয়ে দিচ্ছে। শুক্র রেজাল্ট দিতে পারছে না, শুক্র তখন ভালো কিছু করতে পারছে না। সে তো এমনি নিজে জ্বলছে রবির তেজে। সে ভালো করবে আপনার লাইফে, সে ভালো করবে কি করে? তো এই শুক্র রবির যখন কি বলে, এটাকে বলে কম্বাস্ট পজিশন, এটাকে বলে কনজাংশন, এটাকে বলা হয় কাজমি। কাজমি সম্পর্কে অনেকে জানে না, এটাকে বলে কাজমি, হার্ট অফ দ্য সান। হ্যাঁ, তখন এই গ্রহগুলো তখন কি করে, তখন এই রবি শুক্রের এটাকে আমরা চলিত ভাষায় যে নাম দিয়েছি, সেটার নাম দিয়েছি দারিদ্র দোষ। তবে রবি শুক্রের সঙ্গে খুব বেশি ডিস্টেন্স হলে তখন আবার এই দারিদ্র দোষটা কিন্তু তৈরি হয় না। কিন্তু ওই যে বললাম, ডিস্টেন্স, ক্লোজ ডিস্টেন্স, একই নক্ষত্র যদি এরকম যদি থাকে, তখনই কিন্তু এই প্রবলেমগুলো, তখন কিন্তু দারিদ্র দোষ তৈরি হয়। তাহলে প্রথম বললাম শনির সাড়ে, যদি আপনি সরকারি চাকরির প্রিপারেশন নেন, ফার্স্ট দেখতে হবে আপনার সাড়ে সাতি বা ঢাইয়া আছে কিনা। 2 নম্বর হচ্ছে আপনার চকে, জন্মছকে কোনো জড়ত্ব দোষ আছে কিনা। 3 নম্বর হচ্ছে আপনার জন্মছকে খঞ্জগুরু দোষ আছে কিনা। 4 নম্বর আপনার জন্মছকে দারিদ্র দোষ আছে কিনা। আর 5 নম্বর কালসর্প দোষ। তার মানে অনেকগুলো ক্যালকুলেশন করে তবেই বোঝা যাবে যে তোমার ভাগ্যে ভাই। না, একটা চার্ট দেখলে বোঝার খুব না, সেটা আপনার অভিজ্ঞতার ব্যাপার। হ্যাঁ, সহজ উপায় আছে, সেটা আপনার সরকারি চাকরি অভিজ্ঞতা হবে কিনা। যেমন রবি, বৃহস্পতি, মঙ্গল মোটামুটি যদি জন্মকুষ্ঠিতে বলবান থাকে, এবং দশমাংশ চার্ট, D10 চার্টকেও দেখতে হয়। দশমাংশ চার্ট ভেরি ইম্পর্টেন্ট, এবং রবি, বৃহস্পতির, মঙ্গলের নক্ষত্রগুলোকে দেখতে হয়। সেগুলো যদি পজিটিভ থাকে, তাহলে একটা চাকরি, একটা জন্মচকে এটুকু বোঝা যায় যে এর সরকারি চাকরি হবে। কিন্তু 3টে গ্রহই উইক, কোনোটারই বল নেই, অথচ দিনের পর দিন, বছরের পর বছর শুধু সরকারি চাকরির জন্য পরীক্ষা দিয়ে গেল, বয়স হয়ে গেল 50 বছর, তারপরেও আর সরকারি চাকরি তার কপালে জুটলো না। তার কারণ হচ্ছে এই 3টে গ্রহের মধ্যে অন্তত 2টো গ্রহ যদি বলবান থাকে, তাহলেও সরকারি চাকরির সম্ভাবনা থাকে। রবি, বৃহস্পতি এবং মঙ্গল, এই 3টে গ্রহের আনুকূল্যতা ছাড়া সরকারি চাকরি হয় না। আর শুক্র যদি খুব পীড়িত থাকে, তাহলে তো লাক্সারিয়াস লাইফ দেবে না। সরকারি চাকরি মানে কি একটা স্টেবল চাকরি। সেই জন্য এই গ্রহগুলোকে দেখলে এবং দশমাংশ চার্ট দেখলে ও জলবৎ তরলম। আমি হামেশাই বলি, তোমার সরকারি চাকরি হবেই না, তুই প্রাইভেট সেক্টরে চাকরি করো। বাবা মেয়ে অনেক আশা নিয়ে জানতে আসে, স্যার কী হবে, ছেলের কি সরকারি চাকরি হবে, মেয়ের কি সরকারি চাকরি হবে। আমি বলি, পেছনে পেছনে ঘুরবেন, বছরের বছর দেবেন, হবে না। বেসরকারি সেক্টরেই থাকতে হবে, টেকনিক্যাল সেক্টরেই থাকতে হবে। অনেকে আসে
বলে স্যার আমার ছেলে কি ইঞ্জিনিয়ারিং পাস করেছে, সরকারি চাকরির পরীক্ষা কি দেবে? আমি অবশ্যই দেবে। ও রবি বৃহস্পতি মঙ্গল খুব স্ট্রং, অবশ্যই দেবে। খালি যদি এই দোষগুলো থাকে যেগুলো আমি বললাম, সেই দোষগুলোকে ঠিক করতে হবে। আচ্ছা, এবছর এই যে 2026 সাল, এবছর সরকারি চাকরির জন্য কোন রাশিগুলোর আনুকূল্যতা রয়েছে? প্রথমে আছে মেষ রাশি। যাদের মেষ রাশি তাদের যদিও সাড়ে সাতি চলছে, আবার বলি বৃষ রাশি সাড়ে সাতি কিন্তু নেক্সট ইয়ারের 2027 জুন মাস থেকে শুরু হচ্ছে। 7.5 বছর সাড়ে সাতি চলা কিন্তু, যদি শনি যদি জন্মকুষ্ঠিতে নেগেটিভ থাকে, সাড়ে সাতি খুব খারাপ ফল দেয়। এই সাড়ে সাতি চললে, এই সাড়ে সাতিতে গুরুজনানি, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, বিপত্তি, হ্যাঁ, ইত্যাদি হয়। এবং সাড়ে সাতিতে যদি বিয়েও হয়, সেই বিয়েও কিন্তু অনেক সময় কিন্তু টেকে না, বেশিরভাগ সময়। এটাও কিন্তু মাথায় রাখতে হবে যদি নেগেটিভ সাড়ে সাতি চলে। অর্থাৎ যদি সাড়ে সাতি চলছে, জন্মকুষ্ঠিতে শনি খুব পীড়িত, 7.5 বছর জ্বালিয়ে পুড়িয়ে যাবে। সেই জন্য সাড়ে সাতির নিয়ম হচ্ছে, সাড়ে সাতি শুরু, সাড়ে সাতি বা ডাইয়া শুরুর অন্তত 1 বছর আগে তার প্রতিকার প্রতিবিধান করতে হয়। কারণ সে তো জানতে পারছে যে আমার সাড়ে সাতিটা আসছে। হ্যাঁ, আপনি মেঘ করেছে, মেঘ করেছে, বৃষ্টি নামবে কিছুক্ষণ পরে, আপনি শিওর, আপনি ছাতাটা নিলেন একদম একদম আগে থেকে, হ্যাঁ, তাহলে কি হবে? আপনি বাঁচবেন। হ্যাঁ। আর আপনি মেঘ করেছে, বৃষ্টি হবে, সব জানেন, আপনি বেরিয়েছেন রাস্তায়, আপনার কাছে কোনো প্রোটেকশন নেই, কোনো গার্ড নেই, তো আপনার কী হবে? আপনাকে জলে ভিজতে হবে, আপনার সমস্যা হবে। সেরকমই যেমন কন্যা রাশি এবং মকর রাশির ঢাইয়া নেক্সট ইয়ারে জুন 2027 থেকে আরম্ভ হচ্ছে। ঢাইয়া সাড়ে সাতির থেকেও বেশি খারাপ ফল দেয়। ওটা তো 7.5 বছর, তবুও সাড়ে সাতিতে কিছু ভালো মন্দ হয়। আর ঢাইয়াতে তো বেশিরভাগ ক্ষেত্রেই সমস্যা। হ্যাঁ, চাকরি চলে যাওয়া, চাকরি নেই, চাকরি হবে না, বিয়ে হতে চায় না, সব কিছুই ঢাইয়ার জন্য হয়। যেমন এখন ঢাইয়া চলছে কার? সিংহ এবং ধনু। দেখবেন যাদের সিংহ এবং ধনু তাদের দেখবেন ছাপাড়ার হবে। যাদের মীন রাশি, তাদের রাশির ওপর দিয়ে এখন শনি পাস করছে। মীন রাশি দেখবেন ছোটো ছোটো ছেলেমেয়েরা পড়াশোনা করতে চাইবে না। আর যাদের মীন রাশি তাদের ক্ষেত্রে দেখুন একটু সময় ভালো হতে চাইবে না। কুম্ভ রাশি তাদের ক্ষেত্রে প্রায় এক। মেষ রাশি একই সময় এখন চলছে। তো আমি আসবো আলোচনা যে ফোন নিয়ে নিই দাদা, দেখুন। হ্যালো, হ্যালো, নমস্কার, নমস্কার। বলুন। হ্যাঁ স্যার, আমি একটা ছেলের সম্পর্কে একটু জানতে চাই। আচ্ছা আচ্ছা, ছেলের নামটা বলবেন? ছেলের নাম অনিমেষ কুন্ডু। ডেট অফ বার্থটা বলুন। ডেট অফ বার্থ 20-10-1986। 20-10-1986। সময় সময় বলুন। সময় রাত্রি 11টা 20। রাত্রিরে 11টা 20। কোথায় জন্মেছে, মানে জন্মস্থান কোথায়? জন্ম বাঁকুড়া। বাঁকুড়া। 1 মিনিট দাঁড়ান, আগেরটা এখানে ক্যালকাটা করা আছে, কলকাতা করা আছে, এটা বাঁকুড়া চেঞ্জ করতে হচ্ছে। বাঁকুড়া, বেশ। বাঁকুড়া ল্যাটিটিউড যেটা পাচ্ছি, যে বাঁকুড়া ল্যাটিটিউড 87 ডিগ্রি 5 মিনিট, লঙ্গিটিউড 23 ডিগ্রি 14 মিনিট। বেশ, এইটা হচ্ছে হরোস্কোপ। সোমবার ছিল। হ্যাঁ। কর্কট লগ্ন, বৃষ রাশি। না, কর্কট লগ্ন তো নয়, এটা মিথুন রাশি ছিল। আপনার ডেট অফ বার্থ কত দিয়েছেন? 20 অক্টোবর 1986। 21। তা আমি 20 করেছি, দাঁড়ান। 21-10। আচ্ছা দাঁড়ান দাঁড়ান, একটু ভুল হয়েছে। 20, আমি 20 শুনেছি 21-এর জায়গায়। 21-10-1986, রাত্রির 11টা 20, বাঁকুড়াতে জন্ম। এবার ঠিক আছে, মঙ্গলবার তো? মঙ্গলবার না, বুধবার ছিল। আরে 21 অক্টোবর 1986, হ্যাঁ। বুধবার কোথায়? তো মঙ্গলবার। রাশি লগ্ন জানেন? রাশি লগ্নটা জানি, লগ্নটা জানি না, রাশিটা মিথুন। না, 21 অক্টোবর 1986 হলে এটা মঙ্গলবার হচ্ছে। আমি আর একবার দিই, 21 অক্টোবর 1986 হলে এটা মঙ্গলবার হচ্ছে। কোথাও একটা ভুল হচ্ছে, হয়তো জন্মসাল ভুল বলেছে বা কিছু। আপনি কিছু ভুল বলতে পারেন। 1986 কি? হ্যাঁ, 1986-তে জন্ম। 1986। 1986 21 অক্টোবর। হ্যালো, হ্যাঁ। 21 অক্টোবর 1986। না না, আমারই ভুল হলো। 22 অক্টোবর। দেখলেন? এই 20 গেল, তারপরে 21 গেল। এরকম আপনার জন্য 3 মিনিট নষ্ট হয়ে গেল এই প্রোগ্রামে। 22 অক্টোবর এতক্ষণ পরে বলছে। না না, 21 না 22। দেখুন, 22 অক্টোবর 1986, রাত্রির 11টা 20 PM, বাঁকুড়ায় জন্ম। এইটা হচ্ছে জন্মবার বুধবার। হ্যাঁ। কর্কট লগ্ন, মিথুন রাশি। হ্যাঁ।
তাই তো এইবার বলছি। ঠিক আছে। হ্যাঁ, তাহলে আমাদের ডেট অফ বার্থ যদি ভুল হ্যাঁ, দেন তাহলে কি হবে? ক্রমাগতই ভুল বলেছে। বারবার প্রথমটা ভুল, সেকেন্ডটা ভুল, 3 নম্বর বারে গিয়ে ঠিক বলছেন। আপনার জন্য 3 মিনিট 4 মিনিট নষ্ট হলো, অন্য অডিয়েন্সরা এতগুলো লোক ফোন করছে। রেগে যাবে। কর্কট লগ্ন, মিথুন রাশি, মৃগশিরা নক্ষত্র, দেবগণ, এইটা হচ্ছে হরোস্কোপ, জন্মছক। হুম। দেখি জন্মছক কেমন। প্রথম হচ্ছে ওই যে বললাম এইটা হচ্ছে হরোস্কোপ। লগ্নে কোনো গ্রহ নেই, দ্বিতীয় কোনো গ্রহ নেই, তৃতীয় কেতু, চতুর্থে রবি শুক্রের এই যে দারিদ্র দোষ এক্ষুনি বলছিলাম, এই দারিদ্র দোষ জন্মকুষ্ঠিতে রয়েছে। চতুর্থে শনি আর্টস নিয়ে পড়েছে। হ্যালো, হ্যালো। আর্টস নিয়ে পড়েছে। ওই দেখো। ওর তো প্রচন্ড দারিদ্র দোষ রয়েছে, চাকরি বাকরি হতে চাইবে না, ওই কোনো রকমের সামান্য কিছু করে চলবে, ফিনান্সিয়াল জায়গা ভালো নয়, আর্থিক জায়গা ভালো নয়। কি জানতে চাইছেন? বিয়ে কি করছে এখন? ও এখন ব্যবসা করছে, একটা ডিম ফার্ম করছে, নার্সারি আছে। বিয়ে এখনো হয়নি? না, বিয়ে হচ্ছে না। প্রচন্ড মাঙ্গলিক দোষ রয়েছে, সপ্তমে মঙ্গল। মাঙ্গলিক দোষ ঠিক না করলে বিয়ে হতে চাইবে না। কি আর বললাম? ব্যবসার জায়গাও ভালো না। ভালো না, বলেছেন, ব্যবসার জায়গাও ভালো না। বিয়ে করতে গেলে একটু পয়সা কড়ির দরকার। হ্যাঁ, ওইসব মোটামুটি জিনিস। কোনো রকমে চলছে, কোনো রকমের নার্সারি ফার্সারি এইসব, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু সেটা আর্থিক জায়গা আর দারিদ্র নার্সারিতে দোষ কত রয়েছে। টাকা হয়? হ্যাঁ, নার্সারিতে কত টাকা রোজগার? না না, সে নার্সারিতেও প্রচুর টাকা রোজগার করা যায়, বলছি তো সামান্য নার্সারি। কিন্তু মেন ব্যাপার হচ্ছে এটা উইক চার্ট। হ্যাঁ। আর্থিক ভাগ্য Flop ভালো করেছে। নয়, দারিদ্র দোষ রয়েছে, বিয়ে তার 86-এ জন্ম, 40 বছর বয়স হয়ে গেছে, বিয়ে তা হয়নি, প্রবল মাঙ্গলিক দোষ রয়েছে। যাই হোক, যেটাকে নিয়ে আমি বলছিলাম, সুতরাং চার্ট দেখেছেন তো, কথা বলে। হ্যাঁ। ভুল ডেট অফ বার্থ দিলে কি হবে? ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ আর প্লেস অফ বার্থ যদি ঠিক থাকে, আর্টস বললেন আপনি। গোপাল ভট্টাচার্যের প্রেডিকশন কখনো মাটিতে পড়বে না। আমি যে টাইম বলে দেবো, যে সময় বলে দেবো, সেই সময় 34 Exactly. বছরে এটাই আমার রেপুটেশন। সেই জন্যই এত এত মানুষ আমার কাছে আসে। এটাই হচ্ছে রেপুটেশন, আমার গণনা, আর কিচ্ছু না। আমার পড়াশোনা, গুডউইল। গণনা, পড়াশোনা এবং গুডউইল। এই যে প্রতিকার, একটা কিছু দিয়ে দিলাম, হয়ে গেল প্রতিকার। প্রত্যেকটা দোষের একটা করে পুজো থাকে, সেগুলো আমি নিজে সামনে বসে করাই। আমি করে দিয়েছি, করে দিলাম, এরকম নয়। এই যে কৌশিকী অমাবস্যা বা 10 সেপ্টেম্বর পড়েছে, সব থেকে বছরের বড় অমাবস্যা। আমার বাড়িতে কৌশিক অমাবস্যা গ্রহ প্রতিকারে কয়েক হাজার মানুষ আসে, কারণ এই অমাবস্যাটা এমন একটা অমাবস্যা, এই অমাবস্যা গ্রহ প্রতিকার কখনো ব্যর্থ যায় না, কখনো বিফল হয়ে যায় না, এটা আমার গ্যারেন্টি। এত বড় একটা কঠিন অমাবস্যা, সারা বছরের মধ্যে সব থেকে বড় অমাবস্যা। তো সামনেই কৌশিকী অমাবস্যা, যারা মনে করছেন তারা আমার হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন। আর আমি আজকে যেটাকে আলোচনা করব সেটা হচ্ছে 2026 সাল সরকারি চাকরি পাওয়ার জন্য কোন রাশিগুলোর ক্ষেত্রে অ্যাডভান্টেজ রয়েছে, সেই নিয়ে আমি আলোচনা করবো। তার আগে আমরা ফোনে কেউ হ্যাঁ, হ্যালো, হ্যালো, আমি বর্ধমান থেকে মহাদেব দাস বলছি। বলুন। আপনার নিজের? হ্যাঁ, না, আমি ছেলের সম্বন্ধে একটু জানতে চাই। বলুন মহাদেব বাবু, ছেলের নাম কি? ছেলের নাম মানস দাস। আচ্ছা। 10-12-2005। 10-12-2005, তার মানে এখন বয়স হয়ে গেল প্রায় 21 বছর। হ্যাঁ, জন্ম সময় কত? সকাল 7:45, মগরা, হুগলির মগরা। মগরা, হুগলি। হ্যাঁ, আগে সকাল 7:35। আচ্ছা দাঁড়ান, আগেরটা বাঁকুড়া ছিল, এটা হুগলি হয়ে গেল। আবার বলি, আপনি যে ডেট অফ বার্থ দিয়েছেন সেটা হচ্ছে 10 ডিসেম্বর 2005, ঠিক আছে? হ্যাঁ, সকাল 7:45, ঠিক আছে? হ্যাঁ, জন্মস্থান হুগলি, ঠিক আছে? হ্যাঁ, এইটা হচ্ছে আপনার ছেলের জন্মছক। শনিবারে জন্মবার, শনিবারে। হ্যাঁ, শনিবার জন্মবার, হ্যাঁ, হ্যাঁ, শনিবার জন্মবার। ধনু লগ্ন, মীন রাশি, জন্ম নক্ষত্র হচ্ছে উত্তর ভাদ্রপদ নক্ষত্র, নরগণ। এইটা হচ্ছে জন্মছক, আগেই বলেছি। মীন রাশি 7.5 চলছে, সময় ভালো নয়। লগ্নে কোনো গ্রহ নেই, দ্বিতীয় শুক্র, তৃতীয় কোনো গ্রহ নেই, চতুর্থে চন্দ্ররাহু। খুব কনফিউশনে ভুগবে, কি করা। এখন 21 বছর বয়স হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত ডিসিশন নিতে পারছে না কি করা উচিত বা কি করা উচিত নয়। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। চাকরি বাকরির জায়গাটা সমস্যা রয়েছে, ছকটা একটু দুর্বল রয়েছে। ভালো করে জন্মছকটাকে দেখান। কি জানতে চাইছেন বলুন। অ্যাকচুয়ালি এখন মাস কমিউনিকেশন নিয়ে পড়ছে সেকেন্ড ইয়ার। হ্যাঁ। এরপরে আর কি মাস কমিউনিকেশন নিয়ে সেকেন্ড ইয়ারে পড়ে কোনো লাভ হবে না, মাস্টার্স ডিগ্রি করতে হবে। ওরকম মাস কমিউনিকেশন লক্ষ লক্ষ ছেলেমেয়েরা পড়ছে। সাংবাদিকের চাকরি কই, টিভি চ্যানেলের চাকরি কই, চাকরি চলে যাচ্ছে। কোটি কোটি ছেলেমেয়েরা পড়ছে। মাস কমিউনিকেশন পড়ে কিছু হবে না। আরও ভালো করে ছকটা দেখান, কি নিয়ে পড়লে ভালো হয়। উচ্চশিক্ষা করতে বলুন, না হলে চাকরি বাকরির জায়গায় কপালে দুঃখ আছে।
ধন্যবাদ গোপাল দা, আমি একটু শুনবো কবে কোথায় এটা একটু শুনবো। আমি দুর্গাপুরে 2 সেপ্টেম্বরে বসছি কৌশিকী অমাবস্যার আগে, 9748749041। বর্ধমানে 5 সেপ্টেম্বরে আমি থাকছি। শিলিগুড়িতে আমি থাকছি 7ই আগস্ট। শিলিগুড়ি একদম তেনজিং নগর বাস স্ট্যান্ডের উল্টো দিকে। মালদাতে 9th আগস্ট, মালদা কি বলে NH 34-এর ওপরে BSF ক্যাম্পের উল্টো দিকে গোল্ডেন পার্কে। মালদার ফোন হেল্পলাইন বুকিং নাম্বার 8584038631। কৃষ্ণনগরে যারা আমার দীর্ঘদিনের অনুষ্ঠান দেখেন তারা জানেন যে কৃষ্ণনগর হাভেলিতে আমার চেম্বার রয়েছে 11ই আগস্ট। কোচবিহারে BS রোড ইলোরাতে আমার চেম্বার, বিশ্বসিংহ রোড। যারা কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ির মানুষ তারা জানেন 13ই আগস্ট আমি থাকছি। 8584038631-এ যোগাযোগ করতে হবে। মেদিনীপুরে আমি থাকছি 15ই আগস্ট। বহরমপুরে থাকছি 17ই আগস্ট। মেদিনীপুর একদম তিনকোনিয়া বাস স্ট্যান্ডের কাছে, আর বহরমপুর একদম রেল স্টেশনের কাছে। 8584038631-এ যোগাযোগ করতে হবে। হলদিয়ায় 19শে আগস্ট, হলদিয়া ইস্ট কোস্টে আমার চেম্বার রয়েছে 8584038637। আর গৌহাটি নেপালি মন্দিরের উল্টো দিকে আমার চেম্বার রয়েছে গৌহাটি শিলচরে 23শে আগস্ট, গৌহাটিতে 21শে আগস্ট, দিল্লিতে 25শে আগস্ট, করলবাগ মেট্রো স্টেশনের কাছে আমার চেম্বার রয়েছে দিল্লিতে। একবারে হার্ট অফ দ্য আর ব্যাঙ্গালোরে 27শে আগস্ট মহীশূর ব্যাংক সার্কেলের চেম্বার রয়েছে। যে কোনো চেম্বারের জন্য হেল্পলাইন নাম্বার 8584038631। এবং এই ক্ষেত্রে কলকাতাতে তাকে তো নিয়মিত পাওয়া যায় দক্ষিণ কলকাতার গড়িয়াহাট মোড়, যশোদা ভবন। ফোন নাম্বার হচ্ছে 9007935831। বারাসাতে নিয়মিত তিনি যান ডাকবাংলো মোড় 8584038640। আচ্ছা, যারা কাছাকাছি আসতে পারছেন না অনলাইনে অবশ্যই যোগাযোগ করতে পারবেন, এবং অনলাইনে হোয়াটসঅ্যাপের মাধ্যমে। সেটার ফোন নাম্বার হচ্ছে 8584038636। আর এখন যারা দেখাবেন এই যে কীর্তিমুখ, দেখুন এটা খুব কাজে। ভগবান শিবের এটা বরপুত্র রাহু ভগবান শিবের যে স্ত্রী পার্বতীকে বিয়ের প্রস্তাব এনেছিল জলন্ধরের। আচ্ছা, আর তখন ভগবান শিবের তৃতীয় নয়ন থেকে এই সিংহটার উৎপত্তি হয়। এই সিংহের এতই ক্ষুধা সে নিজের হাত পাও খেয়ে ফেলেছিল, সেই জন্য এর মুখটা পর্যন্ত রয়েছে, নাগ রয়েছে ওপরে, এটা গণেশ। এর খাবার কি? মানুষের দুঃখ, হিংসা, জেলাসি, কালা জাদু, এর হচ্ছে খাদ্য। তা তো উপকারী। সেই জন্য এইটা যদি বাড়িতে প্রতিষ্ঠা করে শোধন করে বাড়ির বাইরে দরজার বাইরে লাগানো যায় না, সমস্ত ধরনের নেগেটিভিটি আপনার বাড়ি থেকে এমনি চলে যাবে। বাহ, এটার এমনই উপকারী। এটাকে বলে কীর্তিমুখ। এটা এখন উপরে এটা মেটালের। আর কামধেনু, প্রত্যেকটা বাড়িতে কামধেনু রাখবেন। আমার কাছে আসুন বা না আসুন, যারা জ্যোতিষের অনুষ্ঠান দেখেন, কামধেনু বাড়িতে রাখবেন। কামধেনু বাড়িতে রাখলে সেই বাড়িতে সমস্ত ধরনের বাস্তু শান্তি হয়, সমস্ত ধরনের মনস্কামনা পূর্ণ হয়। আর এখন সম্পূর্ণ লাইভ কুষ্টি ফ্রি দেওয়া হচ্ছে, আপনারা যদি অনলাইনে দেখেন বা যারা আসতে পারছেন না। আর এই যে কৌশিক আমার, ধরুন যারা পুজো দিতে আসতে পারবেন না, আমাদের হোয়াটসঅ্যাপে আমরা ফর্দ পাঠাবো, তো সেটা করে দিচ্ছেন। পাঠাবো। হ্যাঁ, অনলাইনেও পুজো দেওয়ার ব্যবস্থা আর রয়েছে। সময় তো হয়েই গেল 10 সেপ্টেম্বর। 10 সেপ্টেম্বর, আর এক মাসের একটু বেশি। হ্যাঁ, এই মাসের শেষেই বুকিংটা অফ হয়ে, মানে কৌশিক অমাবস্যার বুকিং বন্ধ হয়ে যাবে। তো তার আগে এখন থেকে কিন্তু সেই চেম্বারগুলো যারা ইয়ে করতে, বছরের এত বড় অমাবস্যা হয় না। হ্যাঁ, তবে আজকে একটা এপিসোড বাকি রয়ে গেল যেটা বলা হলো না, সেটা হচ্ছে 2026-এ কোন রাশিগুলোর ক্ষেত্রে সরকারি চাকরি পাওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি, সেটা নিয়ে বলবো আগামী শনিবার দিনকে। তাহলে এটাই ফাইনাল রইল যে আগামী শনিবার সন্ধ্যে 6:30টায় আমরা উপস্থিত হব গোপালদাকে নিয়ে, মাননীয় গোপাল ভট্টাচার্যকে নিয়ে, এবং সেখানে আলোচনা হবে কারা কারা সরকারি চাকরি পাবে। আরো ছোট করে দেওয়া সম্ভাবনা কারা কারা সরকারি চাকরি পাবে, কাদের সম্ভাবনা আছে। রাশি দেখে তো অ্যাভারেজ বোঝা যায়, চার্ট দেখে যেমন একদম 100% বোঝা যায়। হ্যাঁ, কিন্তু রাশি থেকে এটা অ্যাভারেজ, সেটা আমি বলবো। তো আজকের মতো বিদায় নিতে হচ্ছে। গোপালদাকে নমস্কার জানাই। নমস্কার। গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে 6:35, প্রতি বুধবার বেলা 12:05, প্রতি শনিবার সন্ধে 6:35 এবং প্রতি রবিবার বেলা 12:05 একমাত্র CTVN+ চ্যানেলে।